হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা কার্যশক্তি ক্ষমতা যে চ্যাপ্টার রয়েছে আমাদের ইউনিট 4 সেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি এবং ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছি। এবারে আমরা এই ভিডিও মিন্স 9th ভিডিওতে আমরা তোমাদের ছায়া প্রকাশনিক বই কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের অন্য এমসিকিউ যেগুলো বইতে রয়েছে, যেহেতু এই চ্যাপ্টারে অনেকগুলো এমসিকিউ রয়েছে, সেগুলো সলভ করতে হেল্প হবে। তো সেগুলো আমরা ডিসকাস করব। সবচেয়ে প্রথমে তোমরা পেজ নাম্বার 311 যেখানে অনুশীলনী রয়েছে এমসিকিউ, সেইটা বের করো। এইখানে আমরা কিছু নিউমেরিক্যাল আলোচনা করব। সবচেয়ে ফার্স্ট নিউমেরিক্যাল, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। এই ক্ষেত্রে দেখো প্রশ্নে বলা হয়েছে একটি স্থির মানের বল F equals to, F এর মান দেওয়া রয়েছে -i cap plus 2j cap plus 3k cap। তাহলে -i cap plus 2j cap plus 3k cap নিউটন রয়েছে। z অক্ষ বরাবর সরণ হয়েছে 4 মিটার। তাহলে আমরা অবস্থান ভেক্টর কিংবা সরণ এভাবে লিখতে পারি z অক্ষ বরাবর 4 মিটার। তাহলে z অক্ষ বরাবর একক ভেক্টর কি k cap, সরণ যেহেতু 4 তাহলে 4k cap। আর কি হয়েছে না y অক্ষ বরাবর 3 মিটার, তাহলে এটা লিখবো 3j cap। x অক্ষ বরাবর কোনো সরণ নেই তাই সেটা লিখছি না। এবার আমরা জানি কৃতকার্য সমান হয় F ডট S হয়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা r ধরেছি, সে s ধরলেও কোনো অসুবিধা নেই। তাহলে F ডট S ভেক্টর, তাহলে F এর এখানে মান লিখবো যেটা আমাদের রয়েছে এক্সপ্রেশন ভেক্টরে, প্লাস 3k cap ডট 4k cap 3j cap। ডট গুণফল আমরা ভেক্টরে শিখেছি, তাহলে এখানে দেখতেই পাচ্ছি আমরা 3 into 2 6 আর 3 into 4 12। তাহলে যেহেতু এটা নিউটনে ছিল আর এইটা মিটারে, তাহলে এটা দাঁড়াবে 18 জুল। তাহলে অপশন সি হচ্ছে 18 জুল। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্ন, আমি কিছু প্রশ্ন বাছাই করেছি, তার মধ্যে কোশ্চেন নাম্বার 2টাও আমাদের জানার দরকার রয়েছে। একটি অর্ধাগোলাকৃতি পাত্রে এই উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলে দেওয়া হলো। তাহলে যদি অর্ধাগোলাকৃতি আমরা এরকম ধরি আকৃতি, আর এইটা যদি আমাদের আর হয়, সাপোজ এখান থেকে আমি ইমাজিন করলাম এই উচ্চতা থেকে কোন গোলাকৃতি বলকে যখন ঠেলে দেওয়া হয়েছে, সেটি ঠিক পাত্রের বিপরীত প্রান্তের সর্বোচ্চ উচ্চতায় উঠে আসে। আমি এদিক থেকে এরকম যেমন ড্র করেছি, তাহলে আমরা এরকম ড্র করতে পারি, একই রকম ব্যাপার। সেই আর থাকবে, সেই যদি আমরা এইচ থেকে বলি তাহলে বিপরীত প্রান্তের জন্য এইদিকে ভাববো। তাহলে আমি যদি এদিক থেকে ভাবি তাহলে সর্বোচ্চ অবস্থান এখানে থাকছে হাইট ওয়াইজ বলতে গেলে, তাহলে এটা হচ্ছে এইচ। এবার প্রশ্ন জিজ্ঞেস করেছে পাত্রের শীর্ষদেশের উচ্চতা আর হলে বলটিকে যে বেগে ঠেলা হলো তার মান কত। না দেখো, তোমরা উল্লম্ব গতির সমীকরণ পড়ার সময়ও কিন্তু যেটা পড়েছো এইটা পড়েছিলে, v equals to root over 2gh, যেখানে h ছিল উচ্চতা। তো এই ক্ষেত্রে উচ্চতা যখন ভাববে তোমরা ভাবতে হবে, দেখো যে পরিমাণ উচ্চতা এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি এইটা r হয় এটা h হয়, তাহলে যে ডিফারেন্সটা থাকছে, যেটা দেখবে তোমার এখানে প্রশ্নে বলা রয়েছে এই উচ্চতা থেকে একটি ছোট বলকে ঠেলে দেওয়া হলো, বলটি এমন বেগে ঠেলা হলো যেন সেটি ঠিক পাত্রের বিপরীত প্রান্তে সর্বোচ্চ উচ্চতায় ওঠে, পাত্রের শীর্ষদেশের উচ্চতা আর। তাহলে বুঝতেই পারছো এইখানে যে ডিসটেন্সটা থাকছে, যেটা বাকিটা বলতে পারো, সেটা হচ্ছে কত না r মাইনাস h থাকছে। তো যদি আমরা এরকম ঠেলেও দিই, তো যে ডিসটেন্সটা ট্রাভেল করছে সেটা হচ্ছে কিন্তু r মাইনাস h। এই জন্য এই এক্সপ্রেশনটা এই ক্ষেত্রে চেঞ্জ হয়ে এরকম দাঁড়াবে 2g r মাইনাস h, যে সরণটা হচ্ছে। তো সেটার জন্যই দেখবে একটা অপশন ডি রয়েছে, সেটাই হবে কিন্তু উত্তর। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমাদের এন্ট্রান্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। আর এইচএস এর ইম্পর্টেন্ট রয়েছে, 2 মার্কসের কোশ্চেন হয়।
অপরিবর্তিত ক্ষমতা প্রয়োগ করে একটি মেশিন একটি বস্তুকে সরল রেখা বরাবর চালিয়ে নিয়ে যাচ্ছে, টি সময়ে বস্তুরা অতিক্রান্ত দূরত্ব কত হবে? না দেখো, একটা অপরিবর্তিত ক্ষমতা মানে একটা ফিক্স কিংবা কনস্ট্যান্ট পাওয়ার, তাহলে P ইকুয়ালস টু কত হয় না P ইকুয়ালস টু FB হয়। যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে F ডট V মিন্স FB cos থিটা হয়, মানে প্রযুক্ত বল ইনটু যে গতিবেগ বস্তু সেটা। তাহলে একে আমরা এভাবে লিখতে পারি, F কে লিখতে পারি কিভাবে কলনবিদ্যার সাহায্যে, m dV/dt ইনটু V। তাহলে V dV কে একদিকে করলাম আর বাকি যেগুলো রয়েছে তাদেরকে আগের দিকে করলাম, মিন্স আরেক দিকে করছি। এবারে যখন আমরা এরকম সমাকলন করব তাহলে বুঝতেই পারছো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, v²/2 p/m t। তাহলে v ইকুয়ালস টু কত পাচ্ছি, যদি রুট ওভার নিয়ে নেওয়া হয় 2p/m আর রুট t, এটা একটা ধ্রুবক ওই জন্য আলাদা রাখছি। আর v ইকুয়ালস টু কত হয় ds/dt। তোমরা প্রশ্ন লিখতে পারো, বলেছে অতিক্রান্ত দূরত্বের সাপেক্ষে বলেছে t সমান, তাহলে দূরত্ব যদি আমি s ধরি তাহলে 2p/m রুট ওভার t। তাহলে পরের লাইনে লেখা যেতে পারে এইভাবে, সমাকলন করছি রুট ওভার t dt। এই ক্ষেত্রে তোমরা ভাববে তাহলে এই সমাকলন থেকে তো একটা ধ্রুবক পদ আসবে। হ্যাঁ অবশ্যই আসবে, কিন্তু সেটা এই কারণে লিখছি না, যখন t শূন্য তখন v ও শূন্য, অর্থাৎ c1 কিন্তু শূন্যই হবে। ঠিক আছে, এইখানে যখন করা হবে সমাকলন একই হবে, তাহলে বুঝতেই পারছো এখানে কত আসবে 2p/m 3/2 আসছে হাফ প্লাস 1, এখানেও 3/2 তাহলে 2/3 প্লাস c2। যখন t শূন্য তখন s শূন্য, তাহলে s এর সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা বাকি ধ্রুবক পদগুলো থাকছে, তাহলে এইগুলো সবই ধ্রুবক। তাহলে s সমানুপাতিক কত হচ্ছে t⁻3/2। তোমরা এখানে একটা অপশন দেখবে, এরকম একটা অপশন আছে, এইটাই তো এটা একই জিনিস, এই জন্য দেখবে অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হচ্ছে উত্তর। নেক্সট যেটা আমরা করব সেটা তোমরা কোশ্চেনটা পড়ো, কোশ্চেন নাম্বার 4 এবং 5। কোশ্চেন নাম্বার 4 এ দেখো আমরা যেটা পেয়েছি এখানে 3 গ্রাম ভরের একটি কণা, তার উপর একটা বল ক্রিয়া করছে আর সরণ রয়েছে কত x ইকুয়ালস টু 3t minus 4t square plus only t cube, 3t minus 4t square plus t cube, ভর হচ্ছে 3 গ্রাম। নেক্সট কি আছে, x হচ্ছে মিটারে, t হচ্ছে সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে কৃতকার্য কত হবে, আর ভর রয়েছে m দেওয়া রয়েছে 3 গ্রাম প্রথম 4 সেকেন্ডে। তো এখানে কি করতে হবে আমাদের, না আমরা জানি v ইকুয়ালস টু হবে dx/dt। তাহলে 3 ত্বরণ কত হবে, না আরেকবার অবকলন করতে হবে, এটা আসছে। এবার t সমান 4 সেকেন্ডে বলেছে, তাহলে t সমান 4 সেকেন্ডে আমরা ত্বরণ বের করে নিতে পারি। 24 এখানে 8 থাকছে, তাহলে যদি SI তে বলা হয় কিংবা CGS এ যাই হোক না কেন এরকম হবে। যদি আমি CGS এ বের করি, এখানে আমি দেখে নিচ্ছি কিসে তারা চাইছে, তারা SI তে চাইছে, তার মানে এটা SI দিই হবে মিটার সেকেন্ড পাওয়ার -2। তাহলে কৃতকার্য কি, প্রযুক্ত বল ইনটু সরণ। এবার ভাবো প্রযুক্ত বল ইনটু যেরকম সরণ হয়, আরেকটা কি হয় F ইনটু V হয়। তাহলে F সমান কত হবে ma ইনটু V, V মিন্স এখানে স্মল লেটার ইউজ করা আছে, তাহলে m কত 3/1000 যেহেতু SI তে করছি,
তার মানে হচ্ছে 16। ভি এর মানটা যদি আমরা বের করি তাহলে এখানে কত পাচ্ছি না 8 ইনটু 4 3 4 স্কয়ার, তাহলে এখানে 32, এখানে 48, তাহলে এখানে পাচ্ছি 29, এখানে 48, তাহলে প্লাস 90। তো এইখানে যে আমাদের এক্সপ্রেশন তোমরা ক্যালকুলেটরে বসাবে, এখানে দেখবে একটা 576 মিলি জুল আছে। এবারে মিলি জুল থাকার জন্য তোমরা কাজ করবে এইটাকে, এই যে 16 3 48 আর এখানে যে রয়েছে এটা করে দেখবে, উত্তর মেলার কথা। অপশন মনে হচ্ছে ম্যাচ করছে না, আমরা আরেকবার মিলিয়ে নেবো যে কোথায় কিছু প্রবলেম হয়েছে কিনা। এখানে 3 গ্রাম ছিল, তা 3t - 4t স্কয়ার, 3t - 4t স্কয়ার প্লাস t কিউব, তাহলে এখানে 3 - 8t প্লাস 3t স্কয়ার, চার সেকেন্ডেই বলা ছিল। তাহলে 4 সেকেন্ড যেহেতু বলা রয়েছে, আমরা 4 সেকেন্ড পরে তার বেগ বের করে নিয়েছি। 3 - 8 into 4 plus 3 into 4 এর হোল স্কয়ার 48 32, তাহলে এখানে আমরা পেয়েছি কত -29 plus 48, তাহলে এখান থেকে আমরা যা দেখতে পাচ্ছি এখানে 19 হচ্ছে, তাহলে কোন একটা অ্যানসারের মনে গন্ডগোল হচ্ছে। তোমরা একটা কাজ করবে, এখন সময় নষ্ট না করে তোমরা যে ভ্যালুটা এখানে পেয়েছো 19, এর একবার একটা ক্রস চেক করে নেবে কোনো ভুল আছে কিনা। এখানে করার পর এখানে মানগুলো বসাবে, যেরকম এখানে 19 আছে, এইখানে 16 রয়েছে, তাহলে বসানোর পর একবার ক্রস ভেরিফাই করে দেখবে আনসারটা ম্যাচ করছে না কেন। আর যদি এটা প্রবলেম রয়ে যায় আমরা কিন্তু কাজ করব আবার নেক্সট নিউমেরিক্যাল সেটা পেয়ে যাবো। নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ফোর্থ ইকুয়েশনটা, ফোর্থ নাম্বারটা দেখলাম আমরা। এবার হচ্ছে ফিফথ যেটা রয়েছে, ফিফথে দেখবে একটি স্থির মানের বলের ক্রিয়া m ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্ব গেলে বস্তুটির গতিবেগ কিসের উপর নির্ভর করে। স্থির মানের বল m ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে কোনো নির্দিষ্ট দূরত্বে গেলে তখন বস্তুর গতিবেগ কিসের উপর নির্ভর করে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব এটা কিসের উপর নির্ভর করছে। তো স্থির মান তার মানে ফোর্স একটা ফিক্সড কোয়ান্টিটি থাকছে, m ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে নির্দিষ্ট দূরত্ব রয়েছে। আর স্থির অবস্থা মানে শুরুতে রেস্টে ছিল, তাহলে এই সমীকরণ প্রযোজ্য হবে। u যেহেতু শূন্য, even এটাও প্রযোজ্য হবে, প্রাথমিক গতিবেগ যেহেতু শূন্য। এবার প্রশ্নে বলেছে বস্তুর গতিবেগ কিসের উপর নির্ভর করছে। এই যে বস্তুর গতিবেগ কিসের উপর নির্ভর করছে, সেখানে যে অপশনগুলো রয়েছে দেখবে সবগুলো কিন্তু m রিলেটেড অপশনগুলো রয়েছে। তাহলে স্থির অবস্থা থেকে নির্দিষ্ট দূরত্বে যাওয়ার কথা বলেছে আর বস্তুর গতিবেগের সম্বন্ধে জানতে চাইছে। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে বস্তুর গতিবেগের কথা ভাবি তাহলে আমরা এরকম বলতে পারি যে v equals to at হয়, তাহলে v আবার a যদি হয় তাহলে f equals to ma হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো a equals to কত দাঁড়াচ্ছে, f by m থাকছে আর এখানে একটা t থাকছে। তোমরা এইখানে দেখো নির্দিষ্ট দূরত্ব গেছে, নির্দিষ্ট টাইম লাগবে। তো এই ক্ষেত্রে t যেটা যদি দূরত্ব s হয়ে থাকে তাহলে s equals to কত হবে, vt হবে। তাহলে t equals to কত হবে, s by v হবে। তাহলে এখানে বসাও, তাহলে এখানে v স্কয়ার আসছে, তাহলে v স্কয়ার equals to fs by এখানটা m থাকছে। লক্ষ্য করে দেখো f এবং s দুটোই ধ্রুবক, যেহেতু নির্দিষ্ট দূরত্ব বলা হয়েছে এবং নির্দিষ্ট মানে বলের কথা বলা হয়েছে। তাহলে v স্কয়ার প্রপোর্শনাল টু 1 by m, অথবা আমরা বলতে পারি
ভি প্রপোর্শনাল টু 1/√n। তো এটা হচ্ছে অপশন সি, তার সঙ্গে কিন্তু ম্যাচ করছে। এইবার আমরা পরের যে নিউমেরিক্যাল 6 রয়েছে এটা একটা শর্ট ট্রিক্স বলবো, যেটা সাহায্যে অঙ্কটা দ্রুত করতে পারবে, স্পেশাল এমসিকিউ। এটা শিকলের অঙ্ক। দেখো, শিকলের দৈর্ঘ্যের 1/3 অংশ একটা মসৃণ অনুভূমিক টেবিলের উপরে ঝোলানো রয়েছে, তাহলে 1/3 অংশ বাইরে ঝুলছে। তার মানে এরকম ব্যাপার আর কি। এইখানে যে চেন এরকম এরকম রয়েছে, তাহলে তার 1/3 কিন্তু বাইরে ঝুলছে। এবার বলছে যে ভর রয়েছে ক্যাপিটাল এম, ঝুলন্ত অংশকে টেনে টেবিলের উপরে তুলতে যে কার্য করতে হবে তা কত। এর জন্য আমি তোমাদের একটা ফর্মুলা শিখিয়ে রাখি, তোমরা এইটা মনে রাখবে। কৃতকার্য সমান এটা একটা শিকলের ক্ষেত্রে, যেখানে এম হচ্ছে তার ভর, জি অভিকর্ষজ ত্বরণ, আর এ হচ্ছে তার মোট দৈর্ঘ্য। অনেকে ক্যাপিটাল এল ও লেখে, প্রশ্ন যেরকম থাকবে। আর এন হচ্ছে যতটা পরিমাণ অংশ নিচের দিকে ঝুলে আছে। এই ফর্মুলা দিয়ে সরাসরি এমসিকিউটা করা যাবে। কিরকম? এই ক্ষেত্রে যদি বলা হয় তাহলে হাফ এমজি, যদি আমি প্রশ্ন অনুসারে লিখি, স্মল এল রয়েছে এখানে, তো স্মল এল লিখলাম। আর এন হচ্ছে কত না 1/3 অফ অরিজিনাল লেন্থ, তাহলে এন এর জায়গায় কত বসবে? l/3 হোল স্কয়ার। তাহলে কত আসছে? হাফ এমজি, এখানে l স্কয়ার ছিল, তাহলে l কিউব বাই 9, তাহলে 1/18। এখানে একটা জিনিস দেখবে, লক্ষ্য করে, হাফ এমজিএল এন স্কয়ার ছিল, এখানে প্রশ্নে বলা রয়েছে কত পরিমাণ কার্য করতে হবে। যেহেতু 1/3 অংশ বলে দিয়েছে, তাহলে এর লেখার দরকার নেই, শুধু 1/3 বললেই হবে, কারণ কতটা অংশ ঝুলে আছে বাইরে সেটাই হচ্ছে ফ্যাক্টর। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা এখানে লিখবো হাফ এমজিএল 1/9, তাহলে কত আসছে? 1/18 mgl। তো দেখবে একটা অপশন রয়েছে, অপশন ডি। এখানে একটা কারেকশন বলে দিই, n হচ্ছে কত অংশ, তো l/3, তার মানে কত অংশ? 1/3 অংশ। ওই জন্য n এর জায়গায় l/3 বসবে না, যত অংশ তত বসবে, মিন্স 1/3 বসবে। যদি অর্ধেক হয় তাহলে 1/2 বসবে। তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 6। এবারে কোশ্চেন নাম্বার 9 এ দেখবে স্থিতিশক্তি এবং গতিশক্তি নিয়ে গ্রাফ রয়েছে, বলেছে এদের মধ্যে কোন গ্রাফটা 9তে ঠিক রয়েছে। তো এরকম প্রশ্ন আমরা দেখতে পাই, তোমরা দেখবে অপশন বি বলা রয়েছে, যেখানে এইরকম আর এরকম রয়েছে, আর এইদিকে রয়েছে আমাদের এনার্জি, আর এইদিকে কিন্তু টাইম। তো এখানে একে বলা হয়েছে কাইনেটিক এনার্জি, আর একে বলা হয়েছে পোটেনশিয়াল এনার্জি। তো কেন এই গ্রাফটা ঠিক সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। না, এইখানে দেখো, লক্ষ্য করে, কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন হয় হাফ এমইউ স্কয়ার। তাহলে সময়ের সঙ্গে যে গতিশক্তি সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে যত সময় বাড়ছে। তো এই বৃদ্ধি পাওয়ার জন্য, এই বৃদ্ধিতে যা হয় গতিবেগের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে একটা প্যারাবোলার মতো কিন্তু সম্পর্ক থাকছে। তাহলে সময়ের সঙ্গে এই বৃদ্ধি পাওয়ার জন্য এই গ্রাফটা হয়। আর পোটেনশিয়াল এনার্জি ক্ষেত্রে কি না, এমজিএইচ যত সময় বাড়বে সেই ক্ষেত্রে যদি একটা বস্তু থাকে, এখানে যেহেতু প্রশ্নে বলাই রয়েছে একটু বস্তু কোন স্থির অবস্থা থেকে অভিকর্ষের অধীনে পড়ছে, তাহলে অভিকর্ষের অধীনে যখন পড়ছে তাহলে যেরকম গতিশক্তি বাড়ছে স্থিতিশক্তি তো কমছে। ওই জন্য যখন হাইয়েস্ট একটা থাকছে একটা পয়েন্টে, সেখান থেকে কমে 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 যাচ্ছে। ওই জন্য এই অপশন বি, সম্ভবত অপশন বি এর গ্রাফটা কিন্তু সঠিক। তো এটা তোমরা মাথায় রাখবে। এরপর 312 পেজে কোশ্চেন নাম্বার 10 এ দেখবে একটা খুব ভালো প্রশ্ন রয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুচালিত জেনারেটর রয়েছে, বায়ু শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। ধরে নাও জেনারেটর তার ব্লেডের সঙ্গে সংশ্লিষ্ট বায়ু শক্তির একটি নির্দিষ্ট অংশকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। বায়ুর বেগ ভি হলে আউটপুট ক্ষমতা ভি এর সঙ্গে কেমন সম্পর্কযুক্ত? তাহলে P FV হয়। আবার এই যে FV রয়েছে, এখান থেকে আমরা যদি একটু ডেরিভেটিভ আকারে লিখি, এখানে একটা m আসবে, এখানে একটা v আসবে, তাহলে বুঝতে পারছো এরকম একটা আসছে P/m dt। তাহলে এখান থেকে আগের বারের মতো যে থার্ড ইকুয়েশন ছিল সম্ভবত, সেইখানে আমরা এরকম করেছি। এখান থেকে একটা ধ্রুবক আসবে, তাকে আমরা t শূন্যতে, যেহেতু v শূন্য তাহলে c0 হবে। তাহলে এইখানে আমরা এরকম লিখতে পারি যে P
equals to mv square by 2 into t। যেহেতু সময় একটা চলরাশি হিসাবে রাখা যাবে না, যদি আমরা সরল হিসাবে যদি ভাবি তাহলে এরকম আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি mv স্কয়ার 2 এর মান s বাই v, তাহলে এটা হচ্ছে v বাই s। তাহলে দেখো p equals to mv cube by 2s, তাহলে p এর সঙ্গে v এর কেমন সম্পর্ক দাঁড়াচ্ছে না সমানুপাতিক v কিউব। এটা একটা অপশন রয়েছে, সেই অপশনটা হচ্ছে অপশন সি। তাহলে এখান থেকে আমরা উত্তর লিখব অপশন সি। নেক্সট তোমরা 11 দাগ দেখবে যে একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যে শক্তি অধিকারী হয় সেটা কত। না একেবারে সহজ, ইলেকট্রন ভোল্টের সংজ্ঞাই ছিল ইলেকট্রনের আধানযুক্ত কোনো কণা 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে ত্বরান্বিত হলে যে শক্তি লাভ করে। তাহলে আমরা এরকম বলতে পারি 1 eV মানে একটা ইলেকট্রনের আধান 1 ভোল্ট। দেখবে এই 1 eV কে ইলেকট্রন ভোল্ট বলা হয়, তাহলে অপশন বি তে কিন্তু রয়েছে। তাহলে 11 এর উত্তর হবে অপশন বি। আর 12 যে প্রশ্নটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের এইচএস এবং এন্ট্রান্স দুটোতেই এই প্রশ্নটা ভালো করে করতে হবে। 12 প্রশ্নতে দেখবে x এর মান কিংবা সরণ এরকম দেওয়া আছে t²/4 2 সেকেন্ড সময় বল দ্বারা কৃতকার্য। তাহলে t হচ্ছে 2 সেকেন্ড আর ভর হচ্ছে 6 কেজি। তো এটা বের করতে হবে, এটা মক টেস্টের প্রশ্নতেও রয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা মাথায় যেটা রাখবে, এইখানে তোমরা v বের করবে আগে, গতিবেগ সেটা কত না 2t/4 means t/2। তো 2 2 বসিয়ে এটা পাওয়া গেল 1, obviously SI তে। নেক্সট ত্বরণের ক্ষেত্রে কি dv/dt, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত, যেহেতু শুধু t ছিল তাহলে 2/4 means 1/2। তাহলে এখানে বসার কোনো t এর মান বসার কোনো সুযোগ থাকছে না, ওই রকমই রয়ে যাচ্ছে এক্সপ্রেশন। এরপর যেটা আমাদের করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি কার্য সমান কি না f into ds। তো এই ক্ষেত্রে যেহেতু সরণ x রয়েছে এই জন্য আমরা লিখব কত f into dx। তো f into dx এর মধ্যে আমরা যেটা লিখব এই ক্ষেত্রে কি করব না f যেটা হবে সেটা কত ma dx। m এর মান আমরা জানি 6 আর ত্বরণের মান আমাদের কাছে রয়েছে, শুধু থাকলো dx এর কথা। এবার dx সমান কত হবে না 2t/4 into dt। কেন উভয় পক্ষকে অবকলন করলে এটাই পাওয়া যাচ্ছে। তাহলে কত লিখব 3 আর এখানে একটা বাই 2 আসছে আর এখানে t dt। তাহলে এখানে কত লিখব আমরা, যেহেতু আমাদের 2 সেকেন্ডে বের করতে বলা হয়েছে তাহলে 0 to 2 ই হবে। তাহলে এখানে কত লিখব আমরা 3/2 1/2 2 স্কয়ার, তার মানে দাঁড়াচ্ছে 3 জুল। তাহলে এখানে একটা অপশন রয়েছে, দেখো অপশন ডি। অপশন ডি কিন্তু রয়েছে 3 জুল। তো সেখান থেকে আমরা উত্তর লিখতে পারি 3 জুল। নেক্সট দেখো আমাদের যে 13 নম্বর যে প্রশ্ন রয়েছে, সেই 13 নম্বর কোশ্চেনে এটা ঘর্ষণ চক্রে আমরা পড়েছিলাম যে একটা নততল রয়েছে, সেই বরাবর যখন একটা বস্তুকে আমরা এরকম যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে তোমার মনে আছে নিশ্চয়ই এইখানে একটা mg sin থিটা থাকতো। যেহেতু উপরের দিকে তোলা হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে এই বরাবর একটা আমাদের যেটা ঘর্ষণ বল যদি F নাম দিই, সেই ঘর্ষণ বলটা ক্রিয়া করছে নিচের দিকে আর mg sin থিটা তো অলরেডি ক্রিয়া করছে। তো প্রশ্ন দেখো বলা রয়েছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে নততল বরাবর ব্লককে x দূরত্ব নিয়ে যেতে। সাপোজ আমরা এই দিকে x দূরত্ব নিয়ে যাব, তাহলে স্বাভাবিকভাবে এই বরাবরই আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। সেই বলটা কত হবে না সেই বলটা পুষ্টি করছে আমরা কত হবে, এই দুটো একই দিকে সমানান্তর হতে হবে। তাহলে mg sin থিটা প্লাস f। f যদি বলা হয় এইদিকে মনে করে রাখো যে উপাংশটা ছিল এই বরাবর, সেটা হচ্ছে mg cos থিটা। তাহলে আমরা লিখতে পারি mg ঘর্ষণের পরিসীমা মনে করে রাখো f ইকুয়াল টু যেহেতু মিউ r হয় তো মিউ r মানে এইটা, তাহলে r ইকুয়াল টু কত না mg cos থিটা। তাহলে মিউ mg cos থিটা। তাহলে এখান থেকে কত আসছে যদি আমরা
mg কমন নিই, তাহলে sin থিটা প্লাস মিউ cos থিটা। তাহলে কার্য কি হয়, প্রযুক্ত বল ইনটু সরণ, তাহলে পুরো যে এক্সপ্রেশন আছে তার সঙ্গে একটা x আমরা গুণ করে নেব। তাহলে আমরা অপশন চেক করব, অপশনে দেখো mgx sin থিটা প্লাস মিউ cos থিটা, তাহলে উত্তর হচ্ছে অপশন এ। তার নিচে দেখবে 14 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, সেই 14 দাগের যে প্রশ্নে যে এরকম একটা লেখচিত্রের মতো রয়েছে, দেখবে এরকম বিভিন্ন রকমের কৃতকার্য দেওয়া রয়েছে এখানে। এটা পদ 1, পদ 2, পদ 3। তাহলে এ থেকে বি বরাবর কোন বস্তুকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এইখানে প্রশ্নটা বলেছে মহাকর্ষীয় ক্ষেত্রে নিয়ে যাওয়া হচ্ছে কৃতকার্য। তো প্রথম ক্ষেত্রে 1 নম্বর পদ বরাবর কৃতকার্য W1, 2 নম্বর বরাবর W2, 3 নম্বর বরাবর W3। এদের মধ্যে সম্পর্ক কি হবে? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে তিনটেই কিন্তু সমান হবে পরস্পরের। কেন সমান হবে সেটা তোমাদের বুঝতে হবে। যেহেতু এটা মহাকর্ষীয় ক্ষেত্র, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র হওয়ার জন্য এদের মধ্যে এরা সংরক্ষী ক্ষেত্র, এবং সংরক্ষী ক্ষেত্রের যেটা বৈশিষ্ট্য হচ্ছে এরা পদ নির্ভরশীল হয় না। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য কিন্তু যেটা হচ্ছে সেটা পুনরুদ্ধার হয়, সেটা পদ নির্ভরশীল হয় না। তাহলে যেভাবেই যাক না কেন সেটা একই থাকবে। তো এটা মাথায় রাখবে তোমরা। নেক্সট হচ্ছে তোমাদের কোশ্চেন নাম্বার 20 এবং 21, দুটোকে ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 20 এবং 21 এ 20 তে দেখো 20 কিলো ভর রয়েছে, তাহলে m equals to 20 কেজি, 5 plus 3x নিউটন প্রযুক্ত বল, তাহলে 5 plus 3x নিউটন। নেক্সট হচ্ছে সরণ হচ্ছে x equals to 2 মিটার থেকে x equals to 6 মিটার অবধি বস্তুর উপর কিংবা বস্তুর উপর কৃতকার্য কত। তাহলে আমরা w equals to আমরা জানি fx, কিন্তু এটা তো পরিবর্তনশীল, তাহলে এই ক্ষেত্রে এরকম হবে না। তো এই ক্ষেত্রে কেমন লিখতে হবে না f dx, তাহলে কত হবে 5 plus 3x dx এরকম হবে। কিন্তু এই যে f টা রয়েছে, এই m এর ভ্যালুর কোনো গুরুত্ব এখানে কিন্তু নেই। তাহলে এখানে কত হবে 2 থেকে 6 এরকম হবে লিমিট। তাহলে কত হচ্ছে 5x, আর এখানে দাঁড়াচ্ছে 3x স্কয়ার বাই 2, তাহলে কত দাঁড়াচ্ছে 30, 3 into 36 by 2 minus 5 into 2 minus 3 into 2 square by 2। তাহলে কত পাচ্ছি আমরা এখানে আমাদের তাহলে এখানে আমরা পাচ্ছি 84, এইদিকে 16 পেলাম আমরা, তাহলে 68 পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন সি ম্যাচ করছে, অপশন সি কিন্তু 68 জুল রয়েছে, তাহলে অপশন সি এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এরপর দেখো তোমার কোশ্চেন নাম্বার 21, সেই কোশ্চেন নাম্বার 21 এ যেটা আমাদের রয়েছে একটা তল, তার উপর একটা ব্লক আছে, এটা তার রিঅ্যাকশন ফোর্স, আর m তার ভর, d সরণ ঘটানো হয়েছে, আর মিউ হচ্ছে স্বাভাবিকভাবে যেটা ঘর্ষণ গুণাঙ্ক। প্রশ্নে বলা হয়েছে d দূরত্ব সরানোর জন্য যে পরিমাণ কৃতকার্য হবে সেটা কত। দেখো আমরা জানি f equals to mu1, সেই স্মল f ক্যাপিটাল f যাই লেখা হবে না কেন, যদি স্মল f লিখি আমি, তাহলে স্মল f equals to mu1, তাহলে কার্য কি হয় f into d হয়, তাহলে উত্তর কি হবে mu into r into d। এবার r এর জায়গায় mg লেখা যেতে পারে, কিন্তু এখানে ওরকম অপশন নেই, তাহলে আমাদের লেখার কোনো প্রয়োজনীয়তা নেই। নেক্সট হলো দেখো 23 এর প্রশ্নটা। 23 এর প্রশ্নটা আমরা ভেক্টর চ্যাপ্টারের রাশি কিন্তু পড়েছি। এটা কেমন না, যে গতিশক্তি ছিল আমাদের, সেই গতিশক্তির রাশি মানে আছে e বলো k বলো রাশি, সেই সর্বোচ্চ বিন্দুতে এইটাই ছিল। কারণ সেখানে u এর যে উপাংশ ছিল প্রথমে বেগে, সেটা শুধু অনুভূমিক উপাংশটা থাকতো, উল্লম্ব উপাংশ থাকতো না।
তাহলে এখানে যদি আমরা এই হাফ ইউনিট স্কয়ারের যদি প্রাথমিক গতিশক্তি ধরি, যেটাকে ওরা কে ধরেছে, তাহলে যদি কে ধরি, এটা যদি কে ড্যাশ ধরি, তাহলে কত হবে? এটা কে হবে প্রাথমিক গতিশক্তি, হবে cos স্কয়ার থিটা। তাহলে অ্যাঙ্গেলের মান দেওয়া থাকে প্রশ্নতে সবসময়, এখানেও দেওয়া রয়েছে cos স্কয়ার 60, cos 60 1/2, তাহলে স্কয়ার করলে 1/4। তাহলে आंसर দাঁড়াচ্ছে k ড্যাশ k/4। তাহলে প্রাথমিক গতিশক্তি 1/4 অংশ। তো এটা মাথায় রাখবে তোমরা। একইভাবে তোমরা এটাও দেখবে আমাদের কোশ্চেন নাম্বার 27 28, এটা আমরা আলোচনা করি, আবার নেক্সট ভিডিওতে আর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। তো 27 28 এর এমসিকিউ করার সময় এখানে দেখবে 27 এ স্প্রিং 2 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে, তার সঞ্চিত স্থির শক্তির পরিমাপ 100 জুল। তাহলে যখন 2 সেন্টিমিটার করা হয়েছে তখন তার শক্তি হচ্ছে 100 জুল। নেক্সট হচ্ছে যখন তাকে আরো 2 সেন্টিমিটার করা হয়েছে, তাহলে আরো 2 মানে টোটাল কত হয়ে গেল? 4 সেন্টিমিটার। তাহলে বর্ধিত স্থিতিশক্তির পরিমাণ কত হবে? তাহলে U2 আমাদের বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি U1 বলি, তাহলে এটা এরকম দাঁড়াবে k x1 স্কয়ার, আর U2 কত হবে? হাফ k x2 স্কয়ার। তাহলে U2 বাই U1, k হাফ সেম থাকছে, তাহলে কেটে যাচ্ছে, এইরকম দাঁড়াচ্ছে। তাহলে এই x2 x1 এর মান আমাদের কাছে রয়েছে, তাহলে এটা 4, এটা 2, তাহলে আলটিমেট একটা আমরা 4 পাচ্ছি। তাহলে যদি U1 এর মান যদি 100 ছিল, তাহলে টোটাল হলো 400, তো ডিফারেন্স কত? 400, আগে ছিল 100 জুল, তাহলে 400 মাইনাস 100 হচ্ছে 300 জুল। তাহলে অপশন দেখো, অপশন বি, অপশন বি রয়েছে 300 জুল। এবার তোমরা দেখো কোশ্চেন নাম্বার 28, যেটা আমাদের এই ভিডিওর লাস্ট অঙ্ক। আর কিছু এমসিকিউ আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। 28 এ যে গ্রাফিক্যাল কোশ্চেন রয়েছে, মূল বিন্দুতে অবস্থিত একটি কণার উপর প্রযুক্ত বল F = kx। তাহলে F = kx, তার মানে বুঝতে পারছো স্থিতিস্থাপক শক্তির ক্ষেত্রে এরকম আমরা দেখিয়েছি। তো তার ক্ষেত্রে স্থিতিশক্তি কেমন ছিল? না U = half kx²। তাহলে U হচ্ছে শুধুমাত্র x এরই ফাংশন, শুধু অবস্থানের উপর নির্ভর করে। আর এমনিও যে কোনো স্থিতিশক্তি শুধুমাত্র অবস্থানের উপরই নির্ভর করে, সময়ের উপরে কিন্তু নয়। তো এখানে বলেছে ux এর সঙ্গে x এর যে লেখচিত্র, সেটা কোনটা ঠিক? এখানে যতগুলো অপশন রয়েছে, যেই প্রশ্ন অপশন সি রয়েছে সেটা হচ্ছে ঠিক। কেন অপশন সি ঠিক সেটা আমরা আলোচনা করব। দেখো x এর সঙ্গে কেমন সম্পর্ক, x পজিটিভ হোক কি নেগেটিভ হোক, u এর ভ্যালু কিন্তু একই রকমই থাকছে, শুধু সাইডটা চেঞ্জ হবে। তাহলে u এর সঙ্গে x এর সম্পর্কটা বুঝতে পারছো, সরল এবং বর্গের সঙ্গে, তার মানে প্যারাবোলার মতো। তাহলে এটা দাঁড়াবে এরকম। তো এই ক্ষেত্রেও ঠিক এরকমই সিমেট্রিক্যালি করা হবে, কারণ -x হলেও কিন্তু নেচারটা সেমই থাকছে, কারণ স্কয়ার রয়েছে। ওইজন্য দেখো অপশন সি তে এরকমই কিন্তু লেখচিত্র রয়েছে। তাহলে এখানে আমরা কিছু নিউমেরিক্যালস ডিসকাস করলাম। আর যে নিউমেরিক্যালের অ্যানসার নিয়ে প্রবলেম হচ্ছে, যেটা তোমাদের সম্ভবত 4th, তো ওটা তোমরা খাতায় করে দেখবে যে আমাদের ক্যালকুলেশনে কোথায় হয়তো মিস্টেক হয়েছে, আমার যেটা মনে হচ্ছে। তো না হলে আমাকে জানাবে, আমরা সেটা নিয়ে আবার ডিসকাস করব, আমি আমার নিজে করে দেখব। আর তোমরা বাকি যে কিছু রয়েছে এমসিকিউ, ইম্পর্টেন্ট এমসিকিউ এই বইতেই রয়েছে, সেগুলো আমি আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।